মৃন্ময়ের সিদ্ধান্ত মানতে পারছিল না মিলন ও চিন্ময়ী। শেষ পর্যন্ত মানতে বাধ্য হলেও তারা কষ্ট কম পায়নি, কিন্তু সেই কষ্ট ছাপিয়ে তাদের পেয়ে বসল দুশ্চিন্তা। মৃন্ময়ের এই সিদ্ধান্তে মিলনময়ীর মানসিক অবস্থা কি হবে? মা বাবাকে চিন্তিত হয়ে পড়তে দেখে মৃন্ময় বলল, ঠিক আছে, তোমাদের কিছু বলতে হবে না, আমি ঠাকুমাকে সব জানাবো। পরদিনই অফিস থেকে ফিরে মৃন্ময় বসল ঠাকুমার বিছানায়। ঠাকুমার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করতেই মিলনময়ী তার হাত ধরে ফেললেন। কিছু না বলে হাতটা ধরেই থাকলেন। হাত না ছাড়িয়ে মৃন্ময় বলল, ঠাকুমা, প্রতিদিন আর তোমার পাশে এসে বসি না বলে তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? মিলনময়ী সঙ্গে সঙ্গে জবাব দিলেন না। একটু চুপ করে থেকে কিছু যেন একটা ভাবলেন। তারপর বললেন, তুই আমাকে আগে বললি না দাদু ভাই, তোর খবর কি না আমাকে জানতে হচ্ছে তোর মায়ের কাছে? তোরও কি মনে হয়েছিল আমি তোকে বাধা দেব? এতদিনে তুই আমাকে এই চিনলি? মৃন্ময় ঠাকুমার কথা শুনে অবাক। এমনটা সত্যি সে আশা করেনি। ভারমুক্ত মৃন্ময় ঝুঁকে ঠাকুমার কপালে একটা চুমু খেয়ে বলল, তোমার সতীনকেও যে তুমি এত সহজে মেনে নেবে তার আমি জানব কি করে বলো? মিলনময়ী হেসে বললেন, তা আমার সতীন কি তার বরের আগের পক্ষের কথা জানে? তার মানতে কোনো অসুবিধা হবে না তো? মৃন্ময় মিলনময়ীর হাসিতে যোগ দিয়ে বলল, কি যে বলো তুমি, সে তো কবে থেকে বায়না ধরেছে আমাকে ছেড়ে তোমার খাটে শোবে। হাসি থামতে মিলনময়ী বললেন, দাদু ভাই, একদিন নাত বউকে নিয়ে আয়। মৃন্ময় বলল, ঠিক আছে, শুভস্য শীঘ্রম, এই রবিবার বিকেলেই এনে হাজির করছি। নাজমাকে অপছন্দের কারণ ছিল না। সভ্য, ভদ্র, নম্র, রুচিসম্পন্ন নাজমা সহজ সরল ব্যবহারে সকলের মন জয় করে নিল। সেদিন রাতে মৃন্ময় এসে আবার বসল মিলনময়ীর বিছানায়। মিলনময়ী মৃদু হেসে মৃন্ময়ের হাত ধরে বললেন, দাদু ভাই, মিথ্যে বলবো না, এর আগের দিন আমি তোর কাছে মনের সব কথা প্রকাশ করিনি। তুই কষ্ট পাবি ভেবে হেসে হালকা কথায় তোর মন ভোলাতে চেয়েছিলুম, কিন্তু ভেতর ভেতর চিন্তা, অস্বস্তি ছিলই। তবে আজ নাজমাকে দেখার পর আমার সব ভাবনা দূর হয়ে গেছে। আমি বুকে হাত রেখে বলতে পারি, আজকালকার দিনে এমন মেয়ে সত্যিই চোখে পড়ে না। মেয়েটা সব সময় যেন তোকে চোখে হারায়। যে যা বলে বলুক, যে যা মনে করে করুক, তুই নাজমাকে যত শীঘ্র সম্ভব বিয়ে কর দাদু ভাই। এ মেয়ে তোকে খুব সুখে রাখবে, তোরা দুজনে খুব খুব সুখী হবি। এই আমি বলে রাখলুম, মিলিয়ে নিস। বিয়েটা কিন্তু এত সহজে মিটল না। নাজমার বাড়ি কিছুতেই মানল না, উপরন্তু তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল। মৃন্ময় বলল, তাহলে আর আনুষ্ঠানিক বিয়ে করার প্রয়োজন কি? সেটাই সাব্যস্ত হলো। নাজমাকে রেজিস্ট্রি বিয়ে করে কোনো অনুষ্ঠান ছাড়াই মৃন্ময় বাড়ি নিয়ে এলো। কিন্তু কোনার বাড়ির অন্য পরিবারগুলো এত সহজে সব মেনে নিল না। নাজমার ধর্ম পরিচয়ে তাদের যত আপত্তি। কয়েকজন গিয়ে হাজির হলো বাড়ির কুলগুরুর কাছে। তিনি তাদের বিরুদ্ধাচরণেই সহমত পোষণ করলেন। বাড়ির পুরোহিত তাদের সমর্থন করে জানালেন যে মিলনময়ী দেবীর বাড়ির পূজার্চনা তিনি আর করবেন না। আচমকা দিন কয়েকের মধ্যেই কোনার বাড়িতে মিলনময়ীর পরিবার কোণঠাসা এবং কার্যত একঘরে হয়ে পড়ল। পাড়া প্রতিবেশীরাও বিষয়টা মিলনময়ী দেবীর পারিবারিক ব্যাপার বলে ছেড়ে দিল না। এড়িয়ে চলতে লাগলো সবাই। বলতে গেলে সামাজিক বয়কটের সম্মুখীন হল মিলনময়ীর পরিবার। সবচেয়ে সমস্যায় পড়ল নাজমা। একে তো তাকে বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এখানে আসতে হয়েছে,
উপরন্তু তার জন্যই এই পরিবারে নেমে এসেছে এমন সংকট। সে মৃন্ময়ের কাছে জানতে চাইল, তোমার কি মনে হয় বাড়ি ছেড়ে আমরা অন্য কোথাও চলে গেলে সমস্যার সমাধান হবে? মৃন্ময় বলল, আমি নিশ্চিত নই। তাছাড়া আমি বাড়ির একমাত্র সন্তান, সকলেরই বয়স হয়েছে, তাদের দায় দায়িত্ব ছেড়ে অন্য কোথায় চলে যাওয়াটা মনে হয় না ঠিক হবে। নাজমা বলল, আসলে আমি সকলের কথা ভেবেই বলেছিলাম, কিন্তু তুমিও একদম সঠিক কথা বলেছ। তবু তুমি একবার ঠাকুমার সঙ্গে কথা বলে দেখো, উনি কি বলেন। মিলনময়ী শুনেই বললেন, নাজমা একদম ঠিক কথা বলেছে। বিয়ের পর কোথায় মনের আনন্দে ঘুরবি, বেড়াবি, সুখে শান্তিতে ঘর সংসার করবি, তা না যত সব ঝুট ঝামেলা। মৃন্ময় জানতে চাইল, আমরা চলে গেলে তোমাদের কি হবে? তোমরা এখানে এক ঘরে হয়ে পড়ে থাকবে? কাজের জন্য কত মানুষই তো প্রায় সারা জীবন বাইরে কাটায়। অসুবিধা হলেও বাড়ির লোক তা মেনেও নেয়। যখন যেমন তখন তেমন চলতে তো হবেই। কিন্তু তোমাদের কি হবে? আরে অত ভাবিস না দাদু ভাই, আমরা ঠিক থাকব। তোরা এখানে না থাকলে আমাদের নিয়ে লোকের মাথা ব্যথাও অনেক কমে যাবে। আর জানিসই তো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু সয়ে যায়। তোরা যা, অন্য কোথাও গিয়ে একটু ভালো করে বাঁচ। তোরা ভালো থাকলে আমরাও ভালো থাকব। দিন 15 পর অফিসের কাছাকাছি একটা ভাড়ার ফ্ল্যাটে উঠে গেল মৃন্ময়, নাজমা। যাওয়ার দিন অসুস্থ মিলনময়ী বাইরে বেরিয়ে তাদের গাড়িতে তুলে দিয়ে এলেন। চিন্ময়ী ঘর থেকে বেরোলই না। নাতি নাতবইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল মিলনময়ী। এমন কোনো দিন যায়নি রাতে তিনি নাজমা মৃন্ময়কে ফোন করেননি। বছর খানেক পর নাজমার মুখ থেকে পরিবারের নতুন অতিথি আসার কথা জানতে পেরে তিনি ভীষণ আনন্দ পেলেন। সকলের মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করার সময় তার চোখে জল এলো। তিনি মিলনকে বললেন তাকে একবার মৃন্ময়দের কাছে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার সময় অবশ্য তিনি চিন্ময়ীকেও ছাড়লেন না। তাকে নিয়েই উপস্থিত হলেন নাতি নাতবইয়ের সংসার। সেখানে গিয়ে সকলের সামনে প্রথমেই তিনি নাজমাকে বললেন, দেখো, আমাদের বংশ আলো করতে যে আসছে তাকে দূরে সরিয়ে রাখা একদম ঠিক কাজ হবে না। তাছাড়া তোমারও এ সময় একা থাকা ঠিক হচ্ছে না নাজমা। তোমাদের আর এখানে থাকার প্রয়োজন নেই, তোমরা বাড়ি ফিরে চলো। চিন্ময়ী বলল, কিন্তু মা। কোনো কিন্তু নয় বৌমা, মানুষ আগে না নিয়ম কানুন আগে? ওই তো সমাজের ছিরি, চলো না তোমরা। নাজমা বলল, কিন্তু আপনাদের তো অসুবিধা হবে। মিলনময়ী বললেন, অসুবিধে যে একদম হবে না তা নয়, কিন্তু খুব অসুবিধা হবে বলে মনে হয় না। গ্রামে ঘরে বাস করতে গেলে সবাই সবাইকার সঙ্গে যোগাযোগ না রাখলে মনটা একটু খারাপ হয় বটে, কিন্তু সে কি করা যাবে? তাছাড়া এখন গ্রামও আর সেই গ্রাম নেই। সবাইকেই তো দেখি আরো আরো ছাড়ো ছাড়ো। কে আর কাকে জড়িয়ে থাকছে? কে আর মনে প্রাণে কার ভালো চাইছে? তোমাদের হয়তো জানা নেই, পরিস্থিতি কিন্তু 1 বছরে বেশ কিছুটা বদলেছে। সেই দমবন্ধ করা পরিবেশটা অনেকটা কেটেছে। এখন তো গ্রামের 2-4 জনকে মিলনের কাছে আবার আসতে দেখি। আমার সঙ্গে বা বৌমার সঙ্গেও ইদানিং কোনার বাড়ির আর 5 জন টুকটাক কথাবার্তা বলে। মৃন্ময় বলে, আমরা গেলে সেসব যদি আবার বন্ধ হয়ে যায়? বন্ধ হলে বন্ধ হবে, তা বলে বাড়ির লোক হয়ে তোরা চিরকাল বাড়ির বাইরে কাটাবি, এটা আবার কেমন ধারা কথা? কিন্তু ঠাকুমা, 1 বছর আগে তুমিই তো আমাদের বাড়ি ছেড়ে চলে আসার পরামর্শ দিয়েছিলে। সে তো তোরা যাতে সুখে থাকিস তার জন্য। কিন্তু এখন নাজমার আমাদের সকলের সঙ্গে থাকার দরকার বলে আমি তোদের বাড়িতে ফিরতে বলছি। বৌমা, তুমি কিছু বলছো না কেন? শুধু আমিই বকতে থাকবো নাকি? চিন্ময়ী কোনো কথা না বলে চুপচাপ সকলের কথা শুনছিল। শাশুড়ির প্রশ্নের জবাবে বলল, আমি আর কি বলবো বলুন মা, আপনার কথাই তো আমাদের পরিবারের শেষ কথা। আর আপনি তো নাজমাকে ঠিক পরামর্শই দিচ্ছেন। ওর বর্তমান শারীরিক অবস্থায় ওর আমাদের কাছে গিয়ে থাকাই ঠিক হবে। মিলনময়ী বললেন, তাহলে ওই কথাই রইল, তোরা যত শীঘ্র সম্ভব এখানকার পাট ওঠা।
শুধু শুধু দেরি করে লাভ কি বল? ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না, আমার আর বেশি দিন নেই বোধহয়। চোখ বুজেন মিলনময়ী। কেন কে জানে তার চোখে জল আসে। কান্নাকাটি করা তার কোনো কালের অভ্যেস নয়। তার চোখে জল প্রায় দেখাই যায় না। এমনকি স্বামী মারা যাওয়ার সময়ও তিনি প্রকাশ্যে এক ফোঁটা চোখের জল ফেলেননি। নাজমা একভাবে চুপচাপ মিলনময়ীর পাশে বসে আছে। অবিরল ধারায় তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। 3 মাসের বাচ্চা মিনি বিছানায় দিদিমার কোলে ঘুমিয়ে পড়েছে। মিনি হওয়ার ঠিক 10 দিনের মাথায় মিলনময়ী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অথচ অসুস্থতার আগে নবজাতককে নিয়ে তার কত ভাবনাই না ছিল। নাজমার সন্তান 8 দিনের হলে 8 কড়াইয়ের অনুষ্ঠান কিভাবে হবে? যদি 8 জন ছেলে কুলো বাজাতে না আসে তাহলে বিকল্প কি হতে পারে? কিন্তু কি অদ্ভুত ব্যাপার, মিনির 8 কড়াই করার সুযোগই পেলেন না তিনি। বেটি সেই সুযোগ তাকে দিলে তো। জন্মের পরই রক্তের সংক্রমণ, সেপ্টোসেমিয়ায় আক্রান্ত হয়ে বেচারা নার্সিংহোমেই রয়ে গেল। জন্মের 3 দিন পরও যখন মিনির বাড়ি ফেরা অনিশ্চিত, তখন একরকম জোর করেই অসুস্থ শরীরে মৃন্ময়ের সঙ্গে নাজমা মিনিকে দেখতে নার্সিংহোমে হাজির হলেন মিলনময়ী। ঘটনাচক্রে সেদিনই নাজমার পাশের বেডে ভর্তি হয়েছিল নাফিসা, নাজমার জ্যাঠতুতো বোন। 2 বোনে চোখাচোখি হলেও কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। মিলনময়ী নাজমার মুখ থেকে সব জেনে নাফিসার কাছে গিয়ে বললেন, মা, তুমি বাড়ি ফিরে তোমার কাকা কাকিমাকে বলো আমি অনেক করে ওনাদের আসার জন্য বলছি। সব ভুলে ওনারা যেন সামনের দিকে তাকান। আর মা, তোমরা সকলেও নাজমার বাড়িতে এসো। এই ঘটনার পর প্রায় মাসখানেক পরে নাফিসা ফোনে নাজমার সঙ্গে যোগাযোগ করে। সৌজন্যের খাতিরে মিলনময়ী মারা যাওয়ার খবরটা তাই নাফিসাকে জানায় নাজমা। কিন্তু সে একদমই আশা করেনি মা, বাবা, নাফিসা আজ প্রথমবারের মতো এসে উপস্থিত হবে শোক সন্তপ্ত কোনার বাড়িতে। মিলন, চিন্ময়ী, মৃন্ময়ের অনেক ডাকাডাকির পরও তারা কিন্তু সহজে মিলনময়ীর কাছ থেকে নড়তে চায়নি। 10 দিনের মাথায় যেদিন মিনি নার্সিংহোম থেকে বাড়ি এলো, সেদিন সন্ধেবেলাতেই মিলনময়ীর স্বাস্থ্যের চরম অবনতি ঘটল। তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। মিলনময়ী আর ওঠেননি। শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় তিনি চিরতরে চলেই গেলেন। শেষের কটা দিন তিনি কথা বলতে পারছিলেন না, হাত পাও নাড়তে পারছিলেন না। অথচ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বাকরহিত মিলনময়ী নাজমার হাতটা শক্ত করে চেপে ধরেছিলেন। তার ঠোঁটটা একটু নড়ে ওঠায় বাকরুদ্ধ নাজমা অসীম আগ্রহে নিজের ডান কানটা নামিয়ে এনেছিল মিলনময়ীর জোড়া ঠোঁটের ওপর। কিন্তু মিলনময়ী তাকে কি কিছু বলে যেতে চাইলেন, দিতে চাইলেন কোনো বার্তা? কি সেই বক্তব্য, কি সেই বার্তা? নাজমা কি বুঝলো সেই বক্তব্য? পারল কি পাঠোদ্ধার করতে সেই বার্তার? নাজমা তার এই ব্যক্তিগত শোকের আবহে আর বেশি কিছু ভাবতে পারছিল না। তার শুধু মনে হচ্ছিল একটাই কথা, সংসারে সবচেয়ে বড় ভরসার জায়গাটা আজ সন্ধ্যার পর সে হারিয়ে ফেলেছে।